তাহলে যেমনটি বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করার প্রক্রিয়াটা দেখাবো, তো অতএব দেখাচ্ছি, মন দিয়ে একটু দেখে নিন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। একটাও ভুল তথ্য মানে ফর্ম রিজেক্ট। তো মনে রাখবেন ফর্মটাতে এমন কিছু বিশেষ কিছু নেই, শুধু মন দিয়ে ভিডিওটা দেখুন, আপনি ফর্মটা ফিল আপ করতে বাড়িতেই বসে আরামে ধীরে সুস্থে ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো মন দিয়ে একটু ভিডিওটা দেখুন। তাহলে ফর্মটা দেখুন, এই জায়গা থেকে ইনফরমেশন নিতে হবে আপনাকে যে কি কি আর এখানে লিখতে হবে। আর এইটা কিন্তু নির্দেশনা, এটা মনে রাখবেন, এই অনুসারে আপনাকে সব কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। তাহলে এখানে একদম বলে দিচ্ছে পরিবারের পরিচয়পত্র, পরিবারের পুরো প্রধানের পুরো নাম। এটা আপনি কোথা থেকে পাবেন, ভিডিওতে আমার দেওয়া আছে, সেই ভিডিও অলরেডি দেখে নিন আপনি। ঠিক আছে, ভিডিওতে আপনার বলা আছে যে হেড অফ দ্য ফ্যামিলি, রেশন কার্ডে যিনি আছে ওনার নাম। তো রেশন কার্ডে ধরুন যার নাম আছে ওনার নাম লিখুন। ওনার জন্ম তারিখ, দিন মাস বছর যেভাবে বলেছে সেইভাবে, দিন মাস বছর যেভাবে বলেছে আধার কার্ডে যেভাবে আছে সেইভাবে লিখবেন। ঠিক আছে, তিনি তার লিঙ্গ পুরুষ মহিলা ইত্যাদি লিখে দিন, তার আধার কার্ড নাম্বার আর তার রেশন কার্ড নাম্বার। এবারে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা কিন্তু প্রধানকে নিয়েও গুনবেন, এমন না যে পরিবারের প্রধান আলাদা, ওনাকে নিয়েও তো সদস্য, তো ওনাকে নিয়ে হচ্ছে সদস্য আপনার টোটাল 5, তাহলে সদস্য লিখুন 5। ঠিকানা, ঠিকানাটা আপনি কেমন ভাবে দেবেন, গ্রাম, পোস্ট অফিস এইভাবে দেবেন। আমরা লিখে দেখে দিচ্ছি, দেখুন এইভাবে গ্রাম, গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস, পয়োকার এরকম দিলেও হয়ে যাবে আপনার, পয়োকার ছোট, থানা, পুলে, তারপর আপনার জেলা, পিনকোড, হ্যাঁ এগুলো অবশ্যই যাতে থাকে। এগুলো দেখুন এইটুকু জায়গার মধ্যে কিন্তু লিখে ফেলছে ভাই, এগুলো হয়ে যাবে। এমন করে যদি ছোট ছোট করে লিখবেন হয়ে যাবে ডিটেলসগুলো, এখানে কিন্তু কিছু ডিটেলস লিখবেন না। যোগাযোগ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেখুন এখানে মনে বলেছে যে প্রধানের সাথে যে যিনি আছেন, ইনি যে হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটা সেটাই কিন্তু দেবেন, মনে রাখবেন এনার আধার সাথে যুক্ত মোবাইল নাম্বার, এখানে কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে। এবার দেখুন 9 নম্বরে বলেছে প্রত্যেকটা সদস্যের ডিটেলস। এখানে মনে রাখবেন যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন বা যারা পাবেন, নতুন পুরনো সবার ডিটেলস কিন্তু দিতে হবে। ধরুন ঘরে আপনার আপনি পাচ্ছিলেন, এবার আপনার বৌমা বা আপনার মেয়েও কিন্তু এলিজিবল হয়ে গেছে পাওয়ার, তার ডিটেলস গুলো কিন্তু এখানে দিতে হবে। প্রথমে তাদেরগুলোই দিয়ে দিন, তার নাম দিন, এখানে সদস্যর নাম দিন, আর এখানে কিন্তু হ্যাঁতে টিক করতে হবে। হ্যাঁ মানে তিনি এলিজিবল মানে পাচ্ছেন, তাহলে হ্যাঁতে টিক করবেন। ঠিক আছে, যদি তিনি না পান তাহলে কিছু টিক করবেন না, ছেড়ে দেবেন, না লেখার দরকার নেই, টিকও করার দরকার নেই, কিন্তু অবশ্যই টিক করবেন যদি পাচ্ছেন তো, বা যদি পাবেন তো। আমরা কিন্তু ডেমো ফর্ম ফিল আপ করছি, ডেমো ফর্মে কিন্তু প্রত্যেকটা ডিটেলস সঠিকভাবে দিতে পারবো না, ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আপনাদের গাইডলাইন আপনাদের মতন আপনারা কিন্তু করে নেবেন, ভুলভাল করবেন না, ফর্মটা ধীরে সুস্থে করবেন। ভিডিওটা বারবার দেখবেন দরকার পড়লে। তাহলে সদস্য মানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, পরিবারের প্রধানের সঙ্গে তার হতে পারে উনি উনি শ্বশুর মশাই হতে পারে, বা বাবা হতে পারে, বা স্ত্রী হতে পারে, যেটা সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন, তার আধার নাম্বার লিখে দেবেন। ঠিক আছে, সেম সদস্য 2 এরও সেম। ঠিক আছে, সদস্য 2 এরও সেম ভাবেই ফিল আপ করবেন। এখানে সদস্য 2, সদস্য 3 হয়ে গেল, সবার সদস্য 5 জনের ফিল আপ করার পর এখানে চলে আসি আপনি 10 নম্বরে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল সদস্যের অ্যাকাউন্ট নাম্বার। হেড অফ দ্য ফ্যামিলিতে যিনি ছিল তার ব্যাংক অ্যাকাউন্ট দাও, এখানে তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম দিয়ে দাও, ব্যাংক ধরুন এসবিআই হতে পারে, এসবিআই, অ্যাকাউন্ট নাম্বারটা। এবারে বলেছি যে প্রত্যেকটা মেম্বারে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আর আধার কার্ডের ডিবিটি লিঙ্ক থাকা অবশ্যই থাকা জরুরি, মানে আধার লিঙ্কটাকে ডিবিটি লিঙ্ক বলা হয়। যদি আপনার আধার লিঙ্ক থাকে সেই অ্যাকাউন্টটাই কিন্তু দেবেন অবশ্যই। সেম প্রত্যেকটা সদস্যের কিন্তু দেবেন। সদস্য 1, এখানে একটা জিনিস বলে সদস্য 1, এবার সদস্য 1-এ কি তার নাম লিখবো, তার নাম লেখার দরকার হবে না। সদস্য 1-এ কার দিয়েছেন, এখানে সদস্য 1-এ যার নাম দিয়েছেন এই এনারটাই কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। অবশ্যই মনে রাখবেন, ভুল করেও কিন্তু সদস্য 2 এরটা সদস্য 1-এ ফিল করবেন না, এই কথাটা কিন্তু মনে রাখবেন। সদস্য 1-এ যিনি ছিল সদস্য 1-এর ডিটেলস এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম আর দুটো পাতা কমপ্লিট করে নিলাম। 3 নম্বর পেজে দেখছি আমরা তাহলে কি আছে, ভোটার কার্ডের নাম্বার। ভোটার কার্ডের নাম্বারটা দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি যিনি ভোটার কার্ড আছেন তার ভোটার কার্ডের নাম্বার, তার বিধানসভার ক্ষেত্র, বিধানসভা ক্ষেত্র হচ্ছে DZ, তাহলে আপনি ওইভাবে ইংলিশে কিন্তু লিখবেন। ঠিক আছে, হ্যাঁ নাম্বার অনুসারে থাকে, বিধানসভা ক্ষেত্র হলো বারাবণী দিয়ে দাও। আর তার অংশ নাম্বার, পার্ট নাম্বার, পার্ট নাম্বার কত, পার্ট নাম্বার হতে পারে আপনার 56, মানে কোন বুথ নাম্বারটা বলেছে, বুথ নাম্বার, বা এরকম হতে পারে। এরকম সদস্য 1-এর দেবেন, সদস্য 1-এর কিন্তু সদস্য 1। এবার আবার বলে দিচ্ছি সেই কথাটা যে সদস্য 1-এ যিনি ছিল তার ডিটেলস কিন্তু দিতে হবে, সদস্য 1-এ ইনি ছিলেন। ঠিক আছে, এনার ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে, এমন না যে সদস্য 2 এর ডিটেলস এখানে ভরে দিলেন, এই কথাটা মাইন্ডে রাখবেন সবসময়। ঠিক আছে, এটা 11 নম্বর হয়ে গেল। 12 নম্বরে চলে আসি। 12 নম্বরে বলেছে আপনি ওবিসি ক্যাটাগরি বা SC/ST রিজার্ভেশন কোটার মধ্যে পড়ছেন কিনা, যে কোনো কোটায় পড়লে টিকমার্ক করে দেবেন, যদি না পড়ছেন তাহলে ছেড়ে দেবেন। এটা চলে আসি রেশন কার্ডের ডিটেলস অনুসারে। আপনার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ অবশ্যই আছে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড থাকা মানে RKSY 1 থেকে শুরু করে PHS, SPHS, হ্যাঁ কি ক্যাটাগরি দেখুন এখানে ক্যাটাগরিগুলো বলে দিয়েছে, এখানে সেই ক্যাটাগরিগুলো দিতে হবে। আপনাদের বাড়িতে ধরুন কারুর আছে PHS, আবার কারুর আছে RKSY 1, তো সেইভাবে কিন্তু দেবেন। তো ধরুন সাপোজ এখানে বলেছে যদি হ্যাঁ হয় তবে ধরনের কার্ডের উল্লেখ করুন, তাহলে এখানে AY, সাপোজ AY উল্লেখ করো, টিকমার্ক করো। পরিবারের রেশন কার্ড, দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, একদম তুলছেন, হ্যাঁ তুলছি, রেশন তুলছি। এবারে এখানে সম্পদ বলেছে, পারিবারিক সম্পদ। এখানে দেখুন বাড়ির ধরন কি রকম, আপনার বাড়ি আছে দোতলা বাড়ি না একতলা বাড়ি, বাড়িতে 3টে রুম আছে কিনা। যদি দেখুন সবার পাকা বাড়ি থাকে তাহলে হ্যাঁ
না করবেন না, যদি থাকে আবার না করছেন কোনো জিনিস লুকোবেন না, হ্যাঁ করে দিন। যদি আছে তাহলে হ্যাঁ করে দাও, যদি নেই, যার টালির বাড়ি তাহলে দরকার নেই, না করবেন। পরিবারের জমির মালিকানা অবশ্যই যে জমিটায় ঘরে আছেন সেটা তো জমির মালিকানা আপনারই। জমির মালিকানা দেখুন, জমির মালিকানা কিন্তু পর্চা তর্চা এগুলো দিতে হবে আপনাকে, ঠিক আছে, বলে দিয়েছে জমির কাগজ কি কি লাগবে, পর্চা তর্চা। 3 নম্বর পেজটাও তাহলে আমরা অলমোস্ট কমপ্লিট। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। এবার সকল সদস্য 5 জন মিলিয়ে যে সকল সদস্য হবে সেটা আপনাকে শতকে দিতে হবে। সেটা আপনি আপনার জমির পর্চা রেখে দেখে নেবেন যে কি বলছে ওখানে কতটা আছে, এবং তার মিউটেশন কপিগুলো প্রত্যেকটা পর্চার জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, এবার যানবাহন চলে আসি। আপনি 4 নাম্বার যানবাহন, আপনি কি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক অর্থাৎ প্রাইভেট কার, আপনি ইএমআই নেন আর আপনি ক্যাশ টাকায় নেন, দিতে কিন্তু আপনাকে হবেই। ঠিক আছে, তাতে আপনি ইএমআই নেন, লোন নিয়ে নিয়েছেন, সেটা সরকার দেখতে যাবে না। আপনার গাড়ি আছে, আপনাকে দিতে হবে। 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হ্যাঁ করে দাও, যদি আছে তো এখানে উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা আছে গাড়ি, 5টা না 6টা না 10টা, একটা আছে গাড়ি, একটা উল্লেখ করে দাও। ঠিক আছে, একটা উল্লেখ করে দিলাম। গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার যেমন আছে WB37 যে যেমন আছে সেরকম ভাবে লিখবেন, গাড়ির নাম্বারটা একটু উল্লেখ করে দাও, WB37 যে, ব্যাস, আর কিছু ডিটেলস দিতে হবে না। হ্যাঁ, তাহলে যেমন আমি বলছিলাম হেলথ ইন্স্যুরেন্সটা কি করতে হবে, ধরুন সাপোজ আপনার সদস্য 1-এ যিনি আছেন বা 2-এ যিনি আছেন বা কারুর আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রেখেছেন ফ্যামিলিতে, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও। এবার আপনার মাথায় এলো যে স্বাস্থ্যসাথী কার্ড তো সবার নাম আছে ওইটাতে, তাহলে কি পরিবার সবাই সরকারি স্বাস্থ্য কার্ড না, একবার এখানে আপনি যখন মেনশন করে দিয়েছেন তখন আর দরকার নেই। এখানে যদি আপনি আলাদা করে নিয়ে থাকেন তাহলে কিন্তু আলাদা করে আপনাকে এখানে দিতে হবে। সেটা কত টাকা নিয়েছেন এখানে সামেশ্বরটা তার পেয়ে যাবেন। হ্যাঁ, আর এখানে তার প্রিমিয়ামটা কত টাকা দিতে হয়, ধরুন আপনার বছরে 33,000 টাকা দিতে হয়, 22,000 টাকা দিতে হয়। ইন্স্যুরেন্স পলিসি কোম্পানিকে জিজ্ঞেস করবেন বা ইন্স্যুরেন্স যে অ্যাডভাইজার আছে তাকে জিজ্ঞেস করবেন যে এটা আমি কি লিখবো, প্রিমিয়ামটা কি লিখবো, অনেক সময় মনে থাকে না আপনাদের। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে নেবেন আপনারা, ভালো করে নেবেন পরিবারে। এবারে চলে আসি আমি, এখানে চলে এসছে আয় ও পেশা। এবারে কে কি করে, পরিবারের প্রধানের প্রত্যেকজনের প্যান নাম্বার ডিটেলস গুলো দিতে হবে। এখানে বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত, এইখানেও অনেকজন কনফিউজ হচ্ছেন। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আয়কর পেশাগত মানে আপনি ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ছেন কি, আপনার পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার সবার যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তাহলে না করবেন। ধরুন উত্তর লিখুন, হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার নাম লিখুন। এখানে হেড অফ দ্য ফ্যামিলিতে যিনি ছিল তার প্যান নাম্বার জানেন আপনারা কেমন হয়, EZG, প্যান নাম্বার জানেন যেরকম হবে সেরকম লিখবেন। ঠিক আছে, তার সদস্য 1 নম্বরে যিনি ছিল ওনার নাম, ওনার প্যান কার্ড নাম্বার, সদস্য 2-এ যিনি ছিল ওনার নাম, ওনার প্যান কার্ড নাম্বার। তাহলে 4 নম্বর পেজটা আমরা ক্লিয়ার করে নিলাম। এবার 5 নম্বর পেজে চলে আসি। 5 নম্বর পেজেও সেম আছে, যে সদস্যগুলোর প্যান কার্ড ডিটেলস এখানে বলে দিচ্ছে। এবার কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি কর্ম করেন, ধরুন পরিবারের প্রধান সরকারি কাজ করেন, তাহলে সরকারি ক্ষেত্রে লিখতে হবে। বেসরকারি কাজ করলে বেসরকারি, কিসে কাজ করেন সেটা এখানে মেনশন করতে হবে অবশ্যই। এখানে দেখুন বলে দিয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক করুন, যদি থাকে প্রয়োজনীয় তথ্য নথিপত্র দিন, ঘোষণাপত্র জমা দিন। যদি চাকরি করেন তাহলে সরকারি ডিটেলসটা আপনাকে দিতে হবে, যে কোন ডিপার্টমেন্টে কোথায় চাকরি করছেন সেই ডিটেলসটা কিন্তু দিতে হবে। সদস্য 1-এ যিনি আছেন সরকারি ক্ষেত্রে, তার ডিটেলসটা এখানে দিতে হবে, যদি সরকারি ক্ষেত্রে আছেন তো। যদি নেই তো ছেড়ে দেবেন, কোনো দরকার নেই দেবার, তিনি বেকার, সেইভাবে এই ঘরটা ওইভাবেই ফিল আপ করতে হবে। এত ঘাবড়ে যাচ্ছেন ফর্মটাতে, এমন কিছুই ব্যাপার নেই, নর্মাল। 5 নম্বর পেজটা হয়ে যাওয়ার পর 6 নম্বর পেজ পর্যন্ত ওইটাই আছে, যে সরকারি চাকরিটা। এবার চলে আসি এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত এখানে পরিবারের আমার শিক্ষিত সংখ্যা হচ্ছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে 4 জন আর অশিক্ষিত হচ্ছে 1 জন। অশিক্ষিত মানে আমরা ধরুন শ্বশুর মশাই কিছু পড়াশোনা করেননি, তাহলে 1 জন, তার কোনো সার্টিফিকেট নেই, 1 জন। তাহলে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, এখানে তার নাম দিতে হবে। পরিবারের প্রধান বলে দিয়েছে, তার নাম না দিলেও চলবে, এখানে পরিবারের প্রধান তো অলরেডি দিয়েছি। তিনি কি শিক্ষিত না অশিক্ষিত, আমি যেমন বললাম তিনি পড়াশোনা করেনি, তাহলে অশিক্ষিত দিতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তিনি তো পড়াশোনা করেননি বলছেন, তাহলে দরকার নেই দেবার। ঠিক আছে, এখানে কিছু দেবার দরকার নেই। এবারে সদস্য 1-এ চলে আসে, সদস্য 1-এ কিন্তু শিক্ষিত, তিনি কিন্তু 10 ক্লাস, তাহলে এখানে লিখুন শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা 10th লিখে দেবেন বা মাধ্যমিক পাস লিখে দেবেন। 7 নম্বর পেজ, ঠিক আছে। আর এখানে বলেছে দেখুন পরিবারের মোট বার্ষিক আয় সবার মিলিয়ে যে বার্ষিক আয়টা, সেটা আপনারা একটা দিয়ে দেবেন। যে বার্ষিক আয়টা আছে সেটা ধরুন আপনার 1,20,000, 2,20,000, 2,40,000 যেটা আছে ন্যায্য সেটাই দিয়ে দেবেন। ঠিক আছে, এবার সিএ এটা আমাদের জন্য অতটা নয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএ তে যদি কেউ অ্যাপ্লাই করেছিল তাহলে সেই ডিটেলস গুলো দিতে হবে। এখানে পরিবারের মোট আয়টা কিভাবে লিখবে একটু লিখে দাও। আর এখানে আরেকটা জিনিস লিখে দাও, যে সদস্য নাম্বারগুলো মেনশন কিভাবে করবো এটা তো বলে দিলাম। ধরুন আমার 5 নম্বর সদস্য আছে, তো 5 নম্বর এখানে লিখে দেবে, এইভাবে 5 লিখে দেবেন, হয়ে যাবে, বাস। আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, আর কেউ এখানে 5 লিখে পরে নাম ডিটেলস এত কিছু দিতে হবে না, 5 লিখে দেবেন, হয়ে যাবে। 5 নম্বর সদস্য আমার পেনশনভোগী ছিল, তাই আমি লিখে দিলাম। ঠিক আছে, এই যদি জিএসটি আমার ছিল তো সেটা লিখে দেবেন, হ্যাঁ জিএসটি আছে, হ্যাঁ করে দিন, আর জিএসটি নাম্বারটা দিয়ে দেবেন, ব্যাস। ঠিক আছে, এবারে এখানে বলেছে, তাহলে আমরা 7 নম্বর পেজটাতে চলে এলাম। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর নিগম সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন মানে আগেও ছিল, এখনো এক্স কি হতে পারে বা বর্তমান,
যদি থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে দেবার দরকার নেই। কেউ যদি পলিটিক্যালি কিছু কাজ করে থাকেন, পলিটিক্যালি বা পৌর নিগমে ধরুন আছেন, মেয়র আছেন, বা কেউ আপনার পরিবারে ছিল, তো সেইগুলো আপনাকে একটু ধ্যানপূর্বক দিতে হবে, ঠিক আছে। এবং মনে রাখবেন, যিনি এই এই পদে আজ রয়েছেন তার সদস্য নাম্বারটা এখানে দিতে হবে। ধরুন আপনার সদস্য নাম্বার আমি বলে দিয়েছিলাম, সদস্য নাম্বার অনুসারে কনফিউশন হওয়ার কিছুই নেই, ঠিক আছে। এখানে ধরুন সদস্য, এখানে চলে আসছি সদস্য নাম্বার 2 এ যিনি আছেন উনি পলিটিক্যালি কাজ করেন। মানে পলিটিক্যালি কাজ করেন বলতে গেলে পলিটিক্যালি ইনভলভ আছেন সেইটা না, কোনো পদে আছেন, পদগুলোর নামও এখানে দিয়ে দিচ্ছে, এখানে পদগুলোর নামও দিয়ে দিচ্ছে, পদগুলোর নাম অনুসারে দেবেন। তার সদস্য নাম্বার কত, এখানে সদস্য নাম্বার 2 ছিল, তাহলে 2 লিখে দেবেন। এখানে ধরুন 2 আছে, ধরুন 2 আছে, তাহলে এখানে আপনি 2 লিখে দেবেন। সদস্য নাম্বার 2 মানে আমার 2 নম্বর ব্যক্তিটা পলিটিক্যালি কাজ করছিল, ঠিক আছে। তাহলে এখানে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ আমার সরকারি যদি কেউ পেনশন পাচ্ছে সেটা লিখে দেবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার কত, এবার ধরুন সদস্য পাঁচে কোনো একটা বয়স্ক মহিলা ছিল, তিনি কিন্তু পেনশন পান, তাহলে তার ডিটেলস সাথে এখানে দিয়েছেন, কিন্তু তার সদস্য নাম্বার কত 5 এখানে লেখা আছে, তাহলে এখানে আপনি তার সদস্য নাম্বারটা লিখে দেবেন। এখানে কি বলেছে, কোনো সদস্য কি জিএসটি দেন, যদি হ্যাঁ তাহলে তার সদস্য নাম্বারটা দিয়ে দেবেন এখানে। জিএসটি নাম্বারটা কিন্তু এখানে বলে দিয়েছে, জিএসটি আইন সার্টিফিকেট, যদি জিএসটি দেন তাহলে জিএসটি আইন সার্টিফিকেটটাও অ্যাটাচ করে দেবেন ফর্মে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা, যেটা যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের অ্যাপ্লিকেশন নাম্বার সবকিছু ছিল, তাদের ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। কেউ কি সদস্য নাম্বার ওইটার মধ্যে পড়ে, এটা দেখবেন ম্যাক্সিমাম লোকের নাই হবে, তো এটাতে অত কিছু মাথা খারাপ করার দরকার নেই। তাহলে আমরা 7 নম্বর পেজেও আমরা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। 8 নম্বর পেজে চলে আসি। 8 নম্বর পেজে এখানে কিষাণ ক্রেডিট কার্ড, এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখবেন। যার কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড আছে, তার পরিবারের প্রধানে যদি থাকে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম্বার, তার আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছিল তাই সেই কার্ডের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সব ডিটেলস, ঠিক আছে। যদি আছে, তো যদি এক্সপায়ার হয়ে গেছে তাহলে দেবার দরকার নেই। তাহলে কিষাণ ক্রেডিট কার্ড আছে, এআরডি কার্ড আছে, ঠিক আছে। আর্টিসিয়ান ক্রেডিট কার্ড হয় একটা, আর্টিস্টদের কার্ড হয়, হ্যাঁ। তারপরে এমজিসি, এটা হচ্ছে মৎস্যজীবীদের কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যেটা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কার আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সদস্য নাম্বার, যদি তিনি আপনার ধরুন কোনো মেয়ে আছে, তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নিয়ে রেখেছেন, তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, বুঝতে পারছেন। ধরুন সাপোজ আমার এখানে লিখে দাও সদস্য নাম্বার 3 এ, ধরুন সাপোজ আমার আইডি সংখ্যাটা বলেছে, তাহলে এখানে আইডি সংখ্যাটা লিখে দাও, এটা নাম্বার, সদস্য নাম্বার, ঠিক আছে। আর এখানে যে তারিখ ইস্যু করা হয়েছে সেটা মনে রাখবেন, ঠিক আছে। 8 নম্বর পেজটাও তাহলে হয়ে গেল। এবার এসআইআর, যদি কেউ এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে, এবারে এসআইআর যদি কেউ নাম বাদ বা ভোটার কার্ড ডিলিট হয়ে থাকে, সেই সদস্য ডিটেলস এখানে দিতে হবে। যদি নয়, যদি কেউই থাকেন আপনাদের ফ্যামিলিতে সবাই, তাহলে প্রযোজ্য নয়, মানে নট অ্যাপ্লিকেবল, এখানে ক্লিক করে দাও। পরিবারের প্রধান, ওনার তো এসআইআর হয়ে গেছে না, ওনার যদি এসআইআর না হয় তাহলে না করবে, বা যদি হ্যাঁ হয়ে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন। মামলার বিবরণ, তিনি কি মামলাতে ট্রাইব্যুনালে একটা কি মানে তিনি কি আপিল করেছিল, মানে এসআইআর নাম বাদ যাওয়ার পর তিনি কি আপনি আপিল করেছিলেন, বা আপনি কি নতুন ভোটার কার্ড ফিল আপ করেছিলেন, নাম অ্যাডজুডিকেশন দেখাচ্ছিল ধরুন, বা ডিলিট ছিল, আপনি কি নতুন অ্যাপ্লাই করেছিলেন, তাহলে করে থাকেন তাহলে তার স্ট্যাটাসটা এখানে দেবেন, যে বিবরণটা বলেছে আপনি কি লিখবেন। হ্যাঁ, এখানে হ্যাঁ একটা ক্লিক করবে, হ্যাঁ ক্লিক করে তার বিবরণটা দেবেন, যে স্ট্যাটাস এখন এরকম দেখাচ্ছে। 9 নম্বর পেজ চলে এলাম। ধরুন সদস্য 1 এ আমি এসআইআর এর নাম বাদভুক্ত করেছি, ঠিক আছে, এবং আমি আপিলও করেছি, তাহলে সেটা কিভাবে লিখবো। এখানে দেখুন সদস্য 1 লিখে দাও, এখানে লিখে দাও তো, যে আমি এখানে হ্যাঁ হ্যাঁতে ঠিক করো, হ্যাঁতে ঠিক করো। আর তিনি আপিলও করেছেন, ঠিক আছে, আপিল করেছেন, এর আপিলের বিবরণটা চেয়েছে, তাহলে আপিলের বিবরণটা এখানে লিখতে হবে। আপিলের বিবরণে দেওয়া হয়েছে যে তাকে বলা হয়েছে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাহলে কি লিখবেন এখানে, যে 6 নম্বর ফর্ম আমার ফিল আপ করা হয়েছে, বা বিবরণ যে আমার 6 নম্বর ফর্ম ফিল আপ করা আছে, তার অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, এটা লিখতে হবে। যেহেতু তার ভোটার কার্ড ডিলিট ছিল, যেটা বলেছে সেটা এখানে মেনশন করতে হবে, বুঝে গেছেন। এখানে চলে আসি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত। এখানে বলেছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ, এবার আপনার বাচ্চাদের ডিটেলস এখানে চেয়েছে। ধরুন আপনার সদস্য নাম্বার 1, মানে আপনার 1 নম্বরে যিনি আছেন তার বাচ্চা, তার এখানে বলেছে শিশু সদস্য 1, শিশুর নাম। ধরুন আপনার এখানে সদস্য নাম্বারে 1 নম্বর যিনি সদস্য 1 এ ছিলেন, তার এখানে 1 নম্বর দাও, সদস্য 1 নম্বর দাও, তার শিশু সংখ্যা, তার শিশু সদস্য 1, ঠিক আছে, তার শিশুর নাম লেখো এখানে। ডেমোপালি লেখো, এখন ডেমোপাল, সব ডেমোপাল। দেখুন এখানে শ্রেণী, শিশুর নাম হয়ে গেল শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, 5 এ পড়ে, 5 এ, ক্লাস 5 এ, পঞ্চম শ্রেণী, লিখে দিলাম। বিদ্যালয়ের নাম, আমার প্রাইমারি স্কুলে পড়ে, আনলাড়ি প্রাথমিক বিদ্যালয়, বা যে কোনো বিদ্যালয়ের নাম লিখে দিলাম আমি, বাংলাতে হোক, আপনি ইংলিশে লিখতে পারেন, বাংলাতেই লিখবেন, চেষ্টা করবেন। ধরন, এইবারে এটা কি ধরন, এবারে বুঝুন ব্যাপারটা, এটা কি সরকারি স্কুল না বেসরকারি স্কুল, বা সরকার থেকে সংস্কারপ্রাপ্ত স্কুল নাকি অন্যান্য, নাকি মাদ্রাসা, এটাও তো হতে পারে। তাহলে আমার এটা বেসরকারি স্কুল, তাহলে এখানে সরকারিতে ঠিক করে দিন, ঠিক আছে, সরকারি হয়ে গেল। অন্যান্য যদি হয় অন্যান্য দিতে পারে, অন্যান্য হলে মাদ্রাসা। এবার অন্যান্য হলে কিন্তু লিখতে বলেছে, এটা মনে রাখবেন, অন্যান্য হলে কিন্তু লিখতে বলেছে যে কোন স্কুল। অন্যান্য হতে পারে হোম স্কুলিং হতে পারে, তারপর হতে পারে হোম স্কুলিং মানে ওপেন স্কুলিং হতে পারে, তাহলে এখানে লিখে দেবেন ওপেন, অনেকে ওপেন থেকে তো পড়াশোনা করেন, ওপেন লিখে দেবেন। বা হোম স্কুলিং হতে পারে, হোম স্কুল লিখে দেবেন, হোম স্কুল লিখে ব্যাকেটে লিখে দেবেন যে অমুক হোম স্কুল, ঠিক আছে, হোস্টেলে থাকে, এটাও লিখতে পারেন। তাহলে এটা হয়ে গেল 9 নম্বর পেজ। 9 নম্বর পেজ হয়ে গেল। 10 নম্বরে চলে এলাম। 10 নম্বরে তো ওইটারই অর্ধেক দেওয়া আছে, শিশুদের টিকাকরণের। এবার যদি কেউ বাচ্চা শুধু আবার বলে শিশু সদস্য 1 যিনি যে 5 এ পড়ে, তার তো টিকাকরণ কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে টিকাকরণ, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এখানে হ্যাঁ ক্লিক করবেন সম্পূর্ণ হয়ে গেছে বলে।
এবার আবার এখানে কিন্তু একটা জিনিস বলে যে টিকাকরণ যদি কারো না হয়ে থাকে তো হয়নি কেন, কারণটাও লিখতে। এখানে ধরুন সাপোজ আপনার শারীরিক কোনো মেডিকেল এমার্জেন্সি মানে মেডিকেল কন্ডিশনের জন্য আপনি টিকাকরণ কোনো সদস্য 3 নম্বরে যিনি ছিল, শিশু সদস্য 3 নম্বরে যিনি ছিল, ওনার ধরুন টিকাকরণ হয়নি, তাহলে আপনি কি লিখবেন? তাহলে আপনাকে কিছু তো লিখতে হবে। এখানে টিকাকরণ করা হয়নি, এখানে লিখুন করা হয়নি। এখানে কি বলেছে দেখুন, টিকাকরণ কার্ড কিন্তু দিতে হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, যদি না হয় শেষ টিকা কখন নিয়েছিল, টিকা না নেওয়ার কারণ। শেষ টিকাতে আপনি পেয়ে যাবেন আপনার ওই যে পোলিও কার্ড আছে, পোলিও কার্ডের পিছনে পেয়ে যাবেন। এবারে না নিয়েছিল তার কারণ কি, তার কারণ তো অবশ্যই লিখতে হবে। এখানে আপনি ব্যাকেটে লিখে দেবেন যে আপনার কোনো মেডিকেল কন্ডিশন খারাপ ছিল বা শিশু শারীরিক অবস্থার জন্য আমি নিতে পারিনি, বা বা ওখানে ছিল না, যেটা অবস্থা যেটা যেরকম ছিল লিখে দেবেন। এইখানে চলে আসেন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে? এইটা ভালো করে বুঝুন, ডিবিটির মাধ্যমে কিন্তু আপনারা সবাই একটা সুবিধা পান, সেটা হচ্ছে সরকারি এলপিজি সাবসিডি। আপনি পয়সা দিয়ে গ্যাস কিনছেন 840 টাকা দিয়ে, আপনার অ্যাকাউন্টে কিন্তু 40 টাকা 45 টাকা ঢুকে, সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকে, কিন্তু সেটা একটা সরকারি সুবিধা, তো সেটা মেনশন করতে হবে। এবারে কে পাচ্ছে সেটা, কি গ্যাসটা কার নামে আছে বা আরো অন্য কিছু তো সুবিধা পাচ্ছেন, তো সেটা কিন্তু অবশ্যই মেনশন। ধরুন পরিবারের প্রধান যিনি ছিল তিনি, তার নামে গ্যাস আছে, এখানে হ্যাঁ করো। এবারে প্রকল্পের নাম 11 নম্বর পেজে মনে দিয়েছে, এই যে না 11 নম্বর পেজে দেয়নি, এই যে 11 নম্বর পেজে দিয়েছে। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যে উজ্জ্বলা যোজনা যেটা ছিল ওটা থ্রু দিয়ে তো পাচ্ছেন, তাহলে ওটা শর্টকাটে লিখে দেবেন PMUY, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা PMUY, এরকম লিখে দেবেন। এলপিজি লেখার দরকার নেই, ঠিক আছে। আর লিখলেও লিখতে পারেন, ওরা যত ডিটেলস দেবেন তত, এমন কোনো ব্যাপার না। আর এরকম কিন্তু এই যে কাট এটা করলো এরকম কিন্তু করবেন না। এখানে কিছু ভুল হলে আপনি হোয়াইটনার ইউজ করবেন, কিন্তু এরকম কাট কুট করবেন না, ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন। এবার এখানে সদস্য টুয়ে হ্যাঁ বা না বলেছে, প্রকল্পের নাম বলেছে, ঠিক আছে। এবারে অনেকগুলো প্রকল্পের নাম দিয়েছে, 1 2 3 4, এগুলো কি? আরে বাবা, এত কিছু মাথা খারাপ করার দরকার নেই। যদি একটা প্রকল্প পাচ্ছেন তাহলে একটাই লিখবেন, দুটো প্রকল্প পাচ্ছেন প্রধানমন্ত্রী জনধন যোজনা, তো হয়তো আপনি কি অ্যাকাউন্টে পয়সা পাচ্ছেন না, তাহলে ছেড়ে দিন। যা কিছু প্রকল্প পাচ্ছেন সেই প্রকল্পগুলোর নাম এখানে লিখতে হবে সব, তো সব যদি পাচ্ছেন না তাহলে ছেড়ে দেবেন। 12 নম্বর পেজটা হয়ে গেল। 12 নম্বরে কি আছে দেখি, 12 নম্বরে সেই জিনিসটাই আছে, একদম সেম। প্রকল্পের নাম, প্রকল্পের ধরন, এখানে সদস্য 5 আছে, হ্যাঁ সদস্য 5-এরও প্রকল্প ফর্মটা দিয়েছে। 12 নম্বরে আমরা এখানে নিচে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, ঘোষণা ও সম্পত্তি। এখানে বলেছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এই জায়গাটা অফিসার পূরণ করবে, আপনাকে পূরণ করতে হবে না এই কলমটা, ঠিক আছে, ছেড়ে দেবেন। ঘোষণা ও সম্পত্তি আপনি এই মর্মে ঘোষণা করছেন, এখানে সম্মত দেবেন, মানে আই এগ্রি, এটা ক্লিক করবেন। টিকমার্ক, এখানে টিকমার্ক করো, ব্যাস এখানে আপনার কাজ, এখানে কিন্তু কোনো কাজ নেই। হ্যাঁ 12 নম্বর পেজও হয়ে গেল। 13 নম্বর পেজে চলে এলাম। 4 নম্বর পেজে এখানে স্বাক্ষর, যিনি অ্যাপ্লাই করছেন তার স্বাক্ষর দিয়ে দেবেন, এখানে ফিল করবেন না, এটা আপনাকে ফিল করার জন্য সরকার হেল্প করবে, এটা বলে দিচ্ছি শুধুমাত্র সরকারি যথাযথের জন্য, ঠিক আছে। এবারে আর কিছু নেই, এই কিছু রিলেটেড কোনো কোয়েরি হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব, কমেন্ট করুন। আর ভিডিওটা শেয়ার করে দিন যাদের হেল্প হয়। এত ডিটেলসে হয়তো আর ভালোভাবে বোঝানো যায় না, এর থেকেও যদি তাও এর থেকেও ভালোভাবে না বুঝতে আরও কিছু অসুবিধা হয়, অনেকের কিছু কোয়েরি থাকতে পারে যে দাদা আমার এটা ফ্যামিলি এই, দাদা আমার ওই, তাহলে আমাদের সাথে কানেক্ট করুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন ইউটিউব থেকে, আমরা আপনাদেরকে হেল্প করবো অবশ্যই।